দেখুন, একদম গোড়াতেই একটা কথা বলে রাখা ভালো যে হ্যাঁ, আমরা দৌড়াচ্ছি, আমরা একটা কি ভোটের ফল হতে পারে না পারে তার একটা প্রক্রিয়া দেখাচ্ছি, কিন্তু কতগুলো ন্যাচারাল প্রসেস আছে যে কোনো ইলেকশন। সেটা ধরুন আপনি দিল্লির নির্বাচনই বলুন, লোকসভা নির্বাচনই বলুন, বা মহারাষ্ট্রে যেভাবে তুমুল নির্বাচন, বা বিহারে যেটা হলো, কেউ কি ভাবতে পেরেছিল যে এরকম একটা ফল হবে? আমি বলছি না যে পশ্চিমবঙ্গে ঠিক ওই ধরনের একটা ফল করে বিজেপি বাজিমাত করে বেরিয়ে চলে যাবে, ব্যাপারটা সোজা না। কিন্তু এটা ফ্যাক্ট যে কোনো নির্বাচনকেই সোজাভাবে ধরা উচিত না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল, সোশ্যাল নেটওয়ার্ক বা ডিজিটাল ওয়ার্ল্ডে যারা রয়েছে তাদের মধ্যে সিরিয়াসনেস সেরকম একটা নেই। মানে ঠিক আছে, ও তো অভিষেক দা আছে, বন বন করে ঘুরছে, আমাদের জিতিয়ে নিয়ে আসবে। ভাই, তোমার ফাংশনটা কি? তুমি তো দলটা করো, তোমার ফাংশন কি? তুমি ফেসবুকেই দলটা করো, বা ধরো বা তুমি বা ডিজিটালি তুমি প্রচার করছো, কজন দেখছে সেই প্রচারটা, এটা জানতে হবে। আমি কাউকে খাটো করছি না, আমি মনে করি যে যারা ফেসবুক করেন বা ফেসবুকে যারা দলের হয়ে করেন, হয়তো 20টা লাইক পড়লো, কি 5টা ইয়ে পড়লো, কমেন্ট পড়লো, কিন্তু ছেলেটা খেটেছে বা মেয়েটা খেটেছে। সেই খাটুনিটাকে আমি খাটো করছি না, কিন্তু তার থেকে অনেক বেশি এফেক্টিভ হবে যে এই যে ইউটিউব থেকে আমাদের যে অনুষ্ঠানগুলো যাচ্ছে, সেগুলো জনগণের মধ্যে পৌঁছে দেওয়া, যে একটা বার্তা। কারণ আমরা তো পড়াশুনো করে ঘুরে ফিরে এগুলো করছি। তাই প্রথমেই বলে দিতে চাই যে সারা পশ্চিমবঙ্গে কি ফল হবে বা না হবে পরের কথা, একটা ফলাফলের একটা চিত্র আমি কলকাতার উপর দেখাতে চাইছি। আমার কলকাতাটা কিন্তু খুব পিকিউলিয়ার। দিস ক্যালকাটা ইজ স্টার্টিং, এটা শুরু হচ্ছে কিন্তু উত্তর দমদম, অর্থাৎ বিরাটি ফিরাটি যেখানে রয়েছে সেখান থেকে শুরু করে এটা যাবে ধরুন আপনার কি বলা যায়, বিরাটি থেকে শুরু করে বড়নগর হয়ে একেবারে দুটো বেহালা নিয়ে টালিগঞ্জ। এই হচ্ছে গিয়ে এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে বহু জায়গায় খুব ব্যথা হয়ে রয়েছে। সেই ব্যথার প্রক্রিয়ার উপর কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চ। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। দেখুন, আজকের আমার বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে কলকাতার ভোট কঠিন। কঠিন মানে হচ্ছে গিয়ে যে তৃণমূল কি হেরে যাবে সবকটা সিটে, নাকি তৃণমূল সবকটা সিটে জিতবে, বিজেপি একেবারে ঠোঙা হয়ে যাবে? তা ঠিক নয়। খুব ঠান্ডা মাথায় বিবেচনা করে আপনারা অনুষ্ঠানটা দেখবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন, কারণ কমেন্টটা কিন্তু খুব জরুরি। আমি এই এলাকাটা শুরু করতে চাইছি উত্তর দমদম বা বিরাটি অঞ্চল থেকে, কারণ ওটা যেহেতু কলকাতা লাগোয়া এবং যেহেতু মেট্রোটা ওই অবধি পৌঁছাচ্ছে, ফলে ওটাকে কলকাতা বা এয়ারপোর্টে লাগোয়া জায়গা। তার সঙ্গে আমি বরানগরটাকেও ধরছি, যে বরানগরের কালচারটা অনেকটা কলকাতা কালচারের মতো। তো এইগুলো নিয়ে আমার একটা এরিয়া আমি ভাগ করে নিয়েছি। সেই এরিয়াটা একেবারেই টালিগঞ্জ অব্দি একটা একটা করে স্পট ধরে ধরে বলবো। খুব বড় লেন্দি আমি করতে চাইছি না যাতে আপনার বোর হন, কিন্তু এর ভেতরকার খবরগুলো আমরা মানে বার করতে পেরেছি খানিক খানিক। প্রথমে চলে যাই বরানগর অঞ্চলে। বরানগর অঞ্চলটি কলকাতা লাগোয়া, কলকাতার কালচারের মধ্যে পড়ে। এখানে একটা বাই ইলেকশন হয়েছিল। প্রথম তো তাপস রায় জিতেছিলেন তৃণমূলের হয়ে, তিনি তো দল ছেড়ে চলে যাওয়ার ফলে জায়গাটি ফাঁকা হয়ে গেল, এবং ফাঁকা হয়ে যাওয়ার পর সায়ন্তিকা বলে এক অভিনেত্রী তথা তৃণমূলের প্রার্থী সেখানে দাঁড়ালেন, খুব বেশি ভোটে জেতেননি। কিন্তু মনে রাখতে হবে যে সেখানে কিন্তু ভোট কাটাকাটি হয়েছিল। সেখানে ভট্টাচার্য মশাই সিপিএম এর পক্ষ থেকে যে ভোটটা কেটেছিলেন, সেই ভোটটা কিন্তু অত্যন্ত শান্তিকার পক্ষে হেলদি হয়েছিল। কাজেই এটা যে বারবার হবে এমন গ্যারেন্টি নেই। কেন গ্যারেন্টি নেই? উত্তর দমদমটা বললে আপনারা বুঝতে পারবেন। উত্তর দমদম এমন একটি জায়গা যেটা বরানগরের অলমোস্ট লাগোয়া। সেখানে কিন্তু আমাদের আহ, অর্থমন্ত্রী বলুন, বা আমাদের অত্যন্ত পরিচিত লড়াকু দলের একটি মস্ত বড় মুখ, তিনি সেখানে দাঁড়ান এবং তিনি জিতে আসছেন হচ্ছে কি ভট্টাচার্য। তো এখন ব্যাপার হলো যে দলের জায়গা থেকে
বিরাটি অঞ্চলটা সুনীল চক্রবর্তী বলে সিপিএম এর এক ভদ্রলোক রয়েছে, তিনি বিরাটি থেকে শুরু করে একেবারে বরানগর অব্দি অঞ্চলটি সিপিএম এর অত্যন্ত স্ট্রং। মানে সেখানে সিপিএম এর কিন্তু জামানত গতবারের নির্বাচনে অব্দি যায়নি, এবং সেখানে বিজেপি যে কনফিডেন্সে লড়েছিল সে কনফিডেন্সটা কিন্তু ব্রেক হয়ে গিয়েছিল, কারণ সিপিএম জামানত না হারিয়ে একটা জায়গা করতে পেরেছিল, যার জন্য চন্দ্রিমা ভট্টাচার্য সেখান থেকে জিতেছিল। ফলে চন্দ্রিমাদি ইজ ভেরি পপুলার। তিনি উত্তর দমদমে পড়ে থেকে কাজ করেন, যদিও তার বাড়ি দক্ষিণ কলকাতা, কিন্তু মানে প্রায় প্রায় তাকে দেখা যায় যে উত্তর দমদম বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু জানতে হবে যে এই ভোট ভাগাভাগিতে ফায়দাটা হয়েছিল কিন্তু চন্দ্রিমাদি। কিন্তু একটা ঘটনা ঘটেছে, এই যে উত্তর দমদমে যে মিউনিসিপ্যালিটিটা রয়েছে সেখানে 34টা না 35টা সিট রয়েছে, সেখানে একটি সিট পেয়েছিল সিপিএম, সেটা হচ্ছে 15 নম্বর, সম্ভবত 15 বা 14 হতে পারে, যাই হোক। লক্ষ্মীরানী মন্ডল বলে একজন জিতেছিলেন, তাকে হঠাৎ বছর দুয়েক আগে তৃণমূলে ডেকে নিয়ে যাওয়া হলো, ফলে বিরোধী শূন্য হয়ে গেল। এবার দেখুন সিপিএম কিন্তু সেখানে লড়াইটা দিচ্ছিল, এবং সুনীল চক্রবর্তী যিনি উত্তর দমদমের চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু একদম কট্টর সিপিএম, মানে আমরা এখানে বিজেপিকে ভোট সুইচ করতে দেব না, যাতে সুইচ ওভার করে বিজেপিতে চলে যায়। সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে। আমি পরিষ্কার বার্তা বলছি, এটা চন্দ্রিমাদি ভেবে দেখতে পারেন বা বুঝতে পারেন। কাজেই এই বরানগর এবং উত্তর দমদম দুটি কেন্দ্রই কিন্তু কঠিন লড়াই, এবং কঠিন মানে কে জিতবে কে হারবে ব্যাপার না, মানে তুড়ি মেরে জিতে আসার মতন সিচুয়েশনে কিন্তু তৃণমূল নেই। চলে আসুন দমদম অঞ্চল, ব্রাত্য বসু যেখানে দাঁড়ায়, জায়গাটিতে কিন্তু মানে মোটামুটি উদ্বাস্তু অঞ্চল বলতে পারেন, মুসলিম একেবারে কম, সব থেকে কম বলা যেতে পারে। কিন্তু ব্রাত্যর এডুকেশন, তার প্রেসিডেন্সি কলেজের ব্যাকগ্রাউন্ড, এবং ওখানে যে মিউনিসিপ্যালিটি গুলো আছে বা এখানকার যে মানুষ, তারা ব্রাত্যকে খুব ভালোবাসে, শিক্ষিত জায়গা খুব দমদম এই এলাকাটা। ফলে ব্রাত্যর একটা পপুলারিটি নিজের থেকেই বলুন বা যে কোনো ভাবেই হোক বা তার কর্মীদের দ্বারাই হোক, ব্রাত্যর পক্ষে কিন্তু মানে জিতে আসাটা খুব একটা ফ্যাক্টর নয়। ফলে এই ব্রাত্যর এই জায়গাটা কিন্তু তৃণমূলের পক্ষে হেলদি, গতবারও বেশ খানিকটা ভোটে জিতেছিল। চলে আসুন এরপরে বিধাননগর, যেখানে সুজিত বোস দাঁড়ান, সব বড় বড় বিখ্যাত লোকেদের জায়গা। সুজিত বোসের এলাকাতে আমি বলবো 1/3 কিংবা 1/3 এর থেকে বেশি মারোয়াড়ি ঢুকে গেছে, এবং আপনাদেরকে বলি দমদম পার্ক বলুন মারোয়াড়িতে ভর্তি, পাশে বলুন বাঙুর এভিনিউ একেবারে মানে মারোয়াড়ি এরিয়া, লেক টাউন বলুন, এই সমস্ত মারোয়াড়ি এরিয়াতে যে পরিমাণ লোক থাকে, এবং যে ভোট রয়েছে প্রায় 15 থেকে 20 হাজার ভোট মারোয়াড়িদের রয়েছে, আরো বেশি হতে পারে, সেখানে একটি ভোটও সুজিত পাবে না। সুজিতকে জিততে গেলে বিধাননগর অঞ্চলের ব্যাপারটা দেখুন, বিধাননগর অঞ্চলটিতে কারা বাস করে, যারা জ্যোতিবাবুদের আমলে সেখানে জমি পেয়েছিল, এবং অলমোস্ট দে আর অল সিপিএম। তারা সিপিএম কে ভোট দেবে না তারা বিজেপি কে ভোট দেবে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কিন্তু তারা তৃণমূলকে যে ভোট দেবে না সেটা তো কনফার্ম। তো এখানে এই বেলটাতে সুজিতে জিততে গেলে একেবারেই লাগোয়া একটি পিছড়ে বর্গদের জায়গা আছে, গরিব মানুষরা থাকে সেখানে, প্রায় 10-15 হাজারের উপর ভোট রয়েছে, সে ভোটটার উপর সুজিতকে পুরোপুরি নির্ভর থাকতে হবে। ফলে এই বিধাননগর কনস্টিটিউয়েন্সিটা কিন্তু এবার খুব সেফ সিকিউর নয়। এরপরে তার সঙ্গে লাগোয়া যেটা রয়েছে সেটা হচ্ছে মানিকতলা, একদিকে একদিকে শ্যামপুকুর, একদিকে বেলগাছিয়া এবং কাশীপুর। প্রথমে বলি বেলগাছিয়া এবং কাশীপুরের ভোটটা সম্পূর্ণভাবে নির্ভর করছে মুসলিমদের উপর, একটা বিরাট বেল্টের মুসলিম রয়েছে, এবং আরেকটা দিকে রয়েছে বিহারিরা। এই বিহারিরা কিন্তু অ্যাবসলিউটলি তৃণমূলের পক্ষে রয়েছে। ফলে বেলগাছিয়া কাশীপুরটা জিতে আসাটা তৃণমূলের পক্ষে খুব একটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার নয়, প্রচুর মুসলিম সেখানে, মানে বেলগাছিয়ার ওই মেট্রো ফেট্রোর সামনে থেকে এরা একচেটিয়া ভোট দেবেন, নন বেঙ্গলি মুসলিমস। আপনি চলে আসুন এখান থেকে, আমি চলে আসছি মানিকতলা অঞ্চল। মানিকতলা অঞ্চলটি আমাদের মানে আমার ভীষণ প্রিয়, যার মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তিনি সাধন পাণ্ডে। সাধনদা এত ভালো মানুষ, এত কাজ করেছেন এলাকার জন্য, যে সাধনদার নামে ভোট যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো রয়েছেই। ফলে সাধনদার স্ত্রী দাঁড়িয়েছিলেন বাই ইলেকশনে সাধনদার মৃত্যুর পর, ওখানে শ্রেয়া পাণ্ডে রয়েছে, খুব কাজের মেয়ে। এদের পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত, এবং এদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমি আমন্ত্রিত থাকি, সাধনদার বাড়িতে প্রচুর গেছি। সাধনদার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটার মানে ইয়েতে
ঝড়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এই সিটটাও তৃণমূলের পক্ষে সেফ সিকিউর। চলে আসি শ্যামবাজার অঞ্চল, যেটা যেটা বললাম, শশীপাজা যেখান থেকে দাঁড়ান, শ্যামপুকুর। শ্যামপুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মারোয়ারি ঢুকে বসে আছে। শশী নিজে জানেন, শশী নিজে এদের সঙ্গে ওঠেন বসেন। শশীর এই যে মারোয়ারি কমিউনিটি যেটা রয়েছে, যেটা আগে জোড়াবাগান অঞ্চল ছিল, সেটা এখন শশীর দিকে চলে এসছে, এবং সোনাগাছি অঞ্চলটিও কিন্তু শশীর এলাকাতে পড়ে বলেই শুনেছি। শশীর পক্ষে কিন্তু এই মারোয়ারি ভোট, যেটা যেটা গিরিশ পার্ক বা ওই লাগোয়া জায়গাটাকে যেগুলো রয়েছে পেছন দিকটা, এই দিকটা না ওই দিকটা, এদিকটা তো মানিকতলা খানিকটা পড়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু শ্যামপুকুরের যে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু প্রচুর মারোয়ারি। সেই ভোটটা কিন্তু টাফ। কিন্তু যেটা শুনেছি যে সোনাগাছিতে যারা সেক্স ওয়ার্কার রয়েছে, তাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি নানান ব্যাপারে তৃণমূল থেকে বা শশীপাজে নিজে ডাক্তার তাদেরকে অনেক সহযোগিতা করেন, সেখান থেকে কিন্তু তার পক্ষে একটা পজিটিভ জায়গা রয়েছে। ফলে এই জায়গাটি কিন্তু কোয়েশ্চেনিং থাকলেও একটু হলেও শশীর দিকে ঝুঁকে রয়েছে। সুবিশাল ভোটে জেতা ফেতার গল্প নেই এখানে। তারপরে যে অঞ্চলটি, সেটা কি হচ্ছে গিয়ে জোড়াসাঁকো। ভেরি ভেরি টাফ। এখানে প্রায়, আপনাদেরকে বলছি, প্রায় 35,000-এর উপর মারোয়ারি রয়েছে, এবং 35,000-এর মধ্যে যদি 30,000 ভোট দেয়, প্রত্যেকটা ভোট যাবে তৃণমূলের বিপক্ষে। গ্যারেন্টেড গ্যারেন্টেড গ্যারেন্টেড। তাহলে কোথায় ভোটটা পেতে পারে? তার সঙ্গে লাগোয়া প্রভাত সিনেমা হল টল যেখানে রয়েছে, সেখানে একটা সুবিশাল মুসলিম বেল্ট রয়েছে, এবং তারপরে ধীরে 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 সোমেন মিত্রের বাড়ির সামনে অব্দি চলে গেছে, সেটা গিয়ে রাজাবাজারের আগে পরে গিয়ে থামছে। অর্থাৎ এখানে একটা হিউজ নাম্বার অফ মুসলিমস রয়েছে। এই সিটটা মুসলিমরা যদি 10% ভোট করাতে পারে, তাহলে জেতার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ ইট ইজ টাফ। জোড়াসাঁকো, কারণ জোড়াসাঁকোর সঙ্গে লাগোয়া বড়বাজারের একটি অঞ্চল তো রয়েছে, এবং বড়বাজারের একটা দিকে মুসলিম কমিউনিটি রয়েছে, একটা দিকে একেবারে গোড়া মারওয়ারিজ রয়েছে। চলে আসুন এইদিকে, সেটা হচ্ছে বেলেঘাটা অঞ্চল। বেলেঘাটা অঞ্চলে পরেশ পালের একটা নিজস্ব একটা জমি রয়েছে, কিন্তু কাকুরগাছি থেকে শুরু করে, কাকুরগাছির পরের থেকে শুরু করে, মানে কাতারে কাতারে মারওয়ারিজ সেখানে ভর্তি হয়ে রয়েছে। পরেশদা নিজে অসুস্থ, একেবারে আগের মতন দৌড়ঝাঁপ করতে পারে না। পরে পরেশদা ক্যান্ডিডেট হবে কিনা আমার জানা নেই, কিন্তু এই আসনটি লড়াই দেবে কিন্তু বিজেপি। এখানে সিপিএম পিপিএম কোনো গল্প নেই, নজরে থাকুক। আমি এরপরে চলে যাব যেটা, সেটা হচ্ছে এন্টালি। এই এন্টালি অঞ্চলটি কিন্তু বেসিক্যালি মুসলিম বেল্ট। এটা একদম মানে গ্যারেন্টি দিয়ে, বেশি খাটনি না করেই বলছি, এই আসনটি কিন্তু তৃণমূলের ব্যাগে যাবে। টাফ নয় খুব একটা। এবং তার সঙ্গে চট করে আপনাদেরকে বলে দিই যে বউবাজার এতাবৎ অঞ্চল, যেটা যেটা চৌরঙ্গি বলে যেটা বিখ্যাত, সেই চৌরঙ্গি অঞ্চলটি কিন্তু কসমোপলিটন, প্রচুর নন বেঙ্গলি, এবং প্রায় বলতে গেলে 80% নন বেঙ্গলি। বউবাজার অঞ্চলে কিছু বাঙালি ভোট রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে ছাগল ঘোষ, সজল ঘোষের ওই অঞ্চলটি। তো ওই অঞ্চলেও কিন্তু ভোটটা কনভার্টেড হওয়ার চান্স রয়েছে। কিন্তু চৌরঙ্গিতে মানে বিপুল মুসলিমস এবং বিহারি যে যা রয়েছে, সেই ভোটটা তৃণমূল পেতে পারে। ফলে এই জায়গাটাও কিন্তু 50-50 হিসেবে ধরছি। এই গেল উত্তর কলকাতা এবং উত্তর দিকের গল্প। দক্ষিণ দিকের একটা গল্প রয়েছে, যেটা বলবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। চলে আসুন দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতাটা শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটুয়েন্সি দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী। এই কনস্টিটুয়েন্সিতে যেখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নেতা অরূপ চক্রবর্তীর শ্বশুর মশাই বন্দ্যোপাধ্যায়ের জায়গা। এখানে গুজরাটি ঠাসা, গাজাপাড় ফাজাপাড় যেখানটা রয়েছে, সেখান থেকে শুরু হচ্ছে আলিপুর বেল্ট।
আচ্ছা, এই বেল্টের এখানেও কিন্তু প্রচুর নন বেঙ্গলি এবং আর্ম ফোর্সের একটি জায়গা রয়েছে। তারা কাকে ভোট দেবে জানা নেই। অবাঙালি আর্ম ফোর্সের লোকেরা যে তৃণমূলকে ভোট দেবে এমন গ্যারেন্টি কিন্তু নেই। ফলে এই অঞ্চলটা মানে গুজরাটি এবং এই আর্ম ফোর্স অঞ্চলটিতে কিন্তু একটু নেগেটিভিটি আছে, এবং এর ভেতর দিকে যত আপনি যাবেন তত কিন্তু মারওয়ারিজে ভর্তি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাতে প্রচুর মারওয়ারি রয়েছে। আমার সন্দেহ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন বলে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের জায়গাটাও কিন্তু দুর্বল হয়ে রয়েছে, কিন্তু তার সবল জায়গাটাকে তিনি মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী চট করে হারে না, বুদ্ধবাবু কি করে হেরেছিলেন আমার জানা নেই। পাশাপাশি পাঞ্জাবি রয়েছে প্রচুর। এই পাঞ্জাবিদের প্রতিটি ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, গ্যারেন্টেড, এখান থেকে বলে দিচ্ছি। সে একেবারে গুরুদুয়ারা থেকে শুরু করে এন্টায়ার বেল্ট যেটা রয়েছে। আর বাঙালি যে অঞ্চলটি রয়েছে সেটা এদেশীয় বাঙালি তো ম্যাক্সিমাম ভবানীপুর, ওই কাশারিপাড়া ইত্যাদি, শাখারিপাড়া, এই জায়গাগুলো, এই সমস্ত ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে এগিয়ে রয়েছেন, টেনশনের কোনো ব্যাপার নেই। গতবারে 50,000 ভোটে কিন্তু তিনি এখানে জিতেছিলেন। লোকসভাতেও এই অঞ্চলটিতে কিন্তু তৃণমূলের প্রার্থী জিতেছিল। এবার চলে আসুন তার পাশে থাকাই ববি হাকিমের এরিয়া, অর্থাৎ বন্দর অঞ্চল, যেটা একেবারে মেটিয়া বুরুজ অব্দি চলে গেছে। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, বিশাল ভোটে ববি জিতবে। এইদিকে চলে আসুন কসবা অঞ্চলে। কসবা অঞ্চলে যেখানে আগে পুরনো তৃণমূলের অফিস ছিল, সেই অঞ্চলটিও কিন্তু মানে বেল্ট অফ মুসলিমস, অবাঙালি। এইখানে কিন্তু খুব বেশি মারওয়ারিজ এটসেট্রাস নেই। এই অঞ্চলটিও কিন্তু জিতে বেরিয়ে আসবে তৃণমূল। চলে আসুন এটার সঙ্গে লাগোয়া বালিগঞ্জ অঞ্চল, যেখানে সুব্রত মুখার্জি দাঁড়াতেন। 55% নিয়ারলি 55% এখানে মুসলিম ভোট রয়েছে একটা বিগ বেল্টে। এইখান থেকে তৃণমূল যে জিতে গেছে বলাই বাহুল্য। আমি জানি না কে দাঁড়াবেন এখানে। তো দাঁড়িয়ে মানে বাই ইলেকশনে দাঁড়িয়ে সুব্রত বাবুর মৃত্যুর পর দাঁড়িয়েছিলেন আমাদের বাবুল সুপ্রিয়, তিনি তো জিতেছিলেন। যদিও বাবুল যেহেতু বিজেপি থেকে এসেছিল, এখানে সেকেন্ড পজিশনে ছিল সিপিএম, সুতরাং এখানে বিজেপি দাঁড়াতেই পারবেন। এটা কনফার্ম সিট ফর তৃণমূল কংগ্রেস। চলে আসুন ভেতর দিকে রাসবিহারী অঞ্চল, ভেরি টাফ প্লেস। এত মারওয়ারি এলো থেকে এটা তো ভাবতে হবে। প্রচুর অবাঙালি সেখানে আমাদের কুমারদা দাঁড়ান। ফলে এই অঞ্চলটিতেও কিন্তু টাফ লড়াই রয়েছে। শোভনদেবের বাড়ি এখানে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় এত মানে মারওয়ারি কালচারটা রয়েছে, এই কালচারটি কিন্তু দখল করে রেখেছে একটা বিস্তীর্ণ অঞ্চল। ফলে এই জায়গাটার দিকে কিন্তু নজর দেওয়া দরকার। বেহালার দুটি অঞ্চল, বেহালা উত্তর বা পূর্ব, বেহালা পশ্চিম। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় যে অঞ্চলটিতে দাঁড়িয়েছিলেন, সেখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে তারা পার্থ চট্টোপাধ্যায়ের উপর বিস্তর খেপা। সেখানে যদি খুব ভালো ক্যান্ডিডেট না দেওয়া যায় তাহলে কিন্তু এই আসনটি কিন্তু খুব টাফ হয়ে যাবে, খুব টাফ হয়ে যাবে। অন্যদিকে যেটি রয়েছে, আমি জানি না কে দাঁড়াবেন সেখানে। সেখানে তো শোভন চট্টোপাধ্যায়ের সোকল্ড ওয়াইফ দাঁড়িয়েছিলেন, রত্না চট্টোপাধ্যায়। রত্নাকে ওখান থেকে রিমুভ করা হবে কি হবে না জানি না, কিন্তু ওই সিটটা তবু খানিকটা সিকিউরড। এ গেল কলকাতার এই প্রান্ত। বাকি রইল টালিগঞ্জ। এত বাকি সব বলেই দিয়েছে। টালিগঞ্জে অরূপ গতবারে 50,000-এর বেশি ভোটে জিতেছে। টালিগঞ্জে অরূপের নিজের একটা সংগঠন রয়েছে, এই সংগঠনের জোরে সে বেরিয়ে আসবে। কিন্তু এটাও ঠিক যে টালিগঞ্জে নাম্বার অফ মুসলিমস যেমন রয়েছে, প্রচুর পরিমাণে সেখানে মারওয়ারিজ রয়েছে। সুতরাং অরূপ 50,000 ভোটে ফের জিতে বেরিয়ে আসবে এমন গ্যারেন্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। কারণ আমরা কলকাতা পুরসভার নির্বাচনে দেখেছি যে অনেকগুলো আসন কাটছাট, মানে কলকাতা পুরসভার নির্বাচনে না, মানে লোকসভা নির্বাচনে দেখেছি অনেকগুলো আসন কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে। তো এই যদি অবস্থান হয় তাহলে অন্তত 7 থেকে 8টি আসন, আরো বেশিও হতে পারে কখনো কখনো, টোটালি ডিপেন্ড অন দ্য মারওয়ারিজ ভোট, এগেন অ্যান্টি মারওয়ারি ভোট। ফলে এই মারওয়ারিরা যে দখল করে রেখে দিয়েছে, এই দখলদারির জায়গা থেকে এরাই কিন্তু স্পন্সর অফ বিজেপি, এবং এরাই এটাকে চালাচ্ছেন ইত্যাদি। ফলে ইট ইজ এ ভেরি টাফ প্লেস ফর বিজেপি, ফর তৃণমূল। এবার ভাবনা তৃণমূলের, মানে যেভাবে কলকাতায় প্রত্যেকটি আসন, এই যে যতটুকু বেল বললাম, প্রত্যেকটা আসন কিন্তু তৃণমূলের জেতা আসন। রাখতে পারবে তো সবগুলো?
আমি কিন্তু একেবারে তথ্য দিয়ে বললাম কোথায় কি অবস্থান হয়ে রয়েছে, ফ্রম নর্থ দমদম, বড়ানগর টু টালিগঞ্জ। কঠিন লড়াইটা, কিন্তু সব জায়গাতেই কিন্তু টাফ লড়াই। নাও ইট ইজ দ্য হেডেক অফ তৃণমূল কংগ্রেস অ্যান্ড সারপ্রাইজিং দ্য হেডেক বলবো না, ফর এ ইনশিওর অর অ্যাসিওর ম্যাটার অফ বিজেপি, ডেফিনেটলি এটুকু বলতে পারি। শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।